সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জামাতকে একমঞ্চে চায় 12 দলীয় জোট। সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনে জামাত ইসলামকে একমঞ্চে চায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম মিত্র 12 দলীয় জোট। এরপর জানিয়ে দিব সরকার দুর্নীতি দমন না করে বিএনপিকে দমনে ব্যস্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন, সারা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। সরকারের এদিক দিয়ে কোনো নজর নেই, নজর শুধু বিএনপির দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন না করে তারা বিএনপিকে দমনে ব্যস্ত। এরপর জানিয়ে দিব রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানিয়ে দিব নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত। অতঃপর টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগ। নারায়ণগঞ্জে শামসুদ্দোহা নামে এক নাসিক কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে রোহিঙ্গা ক্যাম্পকে সদস্য সংগ্রহ করছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে পুলিশ জনগণ ব্যাপক সংঘর্ষ, ভয়ঙ্কর বিপদে পড়েছে ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে বন্দী জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে ও অন্যান্য কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ফরাসি বার্তা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক সব জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে কয়েকটি শহরে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। হাজার হাজার ইসরায়েলিরা রাস্তায় নেমেছে। তারা প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনে দাবি করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জামাতকে একমঞ্চে চায় 12 দলীয় জোট। সরকারের পদত্যাগ, নতুন নির্বাচনের দাবিতে আগামীর আন্দোলনকে সামনে রেখে জামাত ইসলামকে একমঞ্চে চায় বিএনপি। তাদের পরামর্শ, বিএনপির বাইরে সাংগঠনিকভাবে জামাত ইসলাম শক্তিশালী। তাই মাঠের আন্দোলন সফল করতে হলে জামাত ইসলাম, বাম ডান এবং ইসলামী ঘরানার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তারা বলেন, 28 অক্টোবরের আগে একমঞ্চে থেকে আন্দোলন পরিচালনার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমরা এখন একমঞ্চে প্রায় চলে এসেছিলাম, কিন্তু যুগপতের দু একটি শরিক দল জোটের বিরোধিতার কারণে সেটা সম্ভব হয়নি। 28 অক্টোবর জামাতকেও মাঠে ছিল, কিন্তু পৃথকভাবে তারা কর্মসূচি করেছে। ওই দিন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। রোববার 12 মে বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে তাদের এমন পরামর্শ দেয় 12 দলীয় জোটের কয়েকজন নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু নির্বাচনের পর 4 মাস পেরিয়ে গেলেও যুগপৎভাবে কোনো কর্মসূচি নিয়ে মাঠে গড়ায়নি। এমন প্রেক্ষাপটে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে মিত্রদের পরামর্শ নিতে তাদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে এদিন 12 দলের পর একই স্থানে এলডিপির সঙ্গেও বৈঠক করেছে দলটি। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 12 এবং 13 জানুয়ারি যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির হাইকমান্ডের ভার্চুয়ালি সিরিজ বৈঠক হয়, যেটাকে তখন বিএনপি এবং শরিকদের পক্ষ থেকে সৌজন্য বৈঠক বলা হয়েছিল। সেখানে সরকারি নানামুখী চাপ ও প্রলোভন সত্ত্বেও নির্বাচনে না যাওয়া এবং যুগপৎ আন্দোলন অব্যাহত রাখায় বিএনপির পক্ষ থেকে মিত্রদের সাধুবাদ জানানো হয়। এরপর মিত্রদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির একটি বৈঠক হয়, আর সেটি হচ্ছে এই বৈঠক। এটি হচ্ছে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জানা গেছে, বৈঠকের শুরুতে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলনের নতুন কি কর্মসূচি নেওয়া যায় সে ব্যাপারে 12 দলীয় নেতাদের কাছে পরামর্শ
পরামর্শ চাওয়া হয়েছে। তখন জোটের কয়েকজন নেতা নির্বাচন বর্জন করে যুগপৎ কিংবা যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সবাইকে নিয়ে ঈদুল আজহার পর ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। এ সময় বিক্ষিপ্তভাবে দু একজন নেতা ঢাকায় এক মঞ্চে থেকে সমাবেশ এবং ঢাকার বাইরে সব মহানগরে একই আদলে সমাবেশের মতো কর্মসূচি প্রস্তাব করেছেন। তবে কেউ কেউ বলেন কোনো কারণে এক মঞ্চে সম্ভব না হলে যুগপতের পরিধি বাড়ানো যেতে পারে। এছাড়াও ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন আরও জোরালো করার প্রস্তাব দেন জোটের কেউ কেউ। তখন বিএনপির পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে গিয়ে বলা হয়, আমরা সীমান্তে হত্যা নিয়ে কর্মসূচিতে পারি, তা মিয়ানমারও আমাদের জন্য থ্রেট। মিয়ানমার সীমান্তেও প্রতিনিয়ত ঝামেলা হচ্ছে, তাই শুধু একটি ইস্যুতে সীমাবদ্ধ না থেকে বৃহৎভাবে আগ্রাসন বিরোধী কোনো কর্মসূচি দেওয়া যাবে কিনা সেটা নিয়ে ভাবা যেতে পারে। সেজন্য 12 দলীয় জোটকে প্রয়োজনের সময় সুনির্দিষ্টভাবে কর্মসূচির প্রস্তাব দেওয়ার কথা বলেছে বিএনপি। বৈঠকে বিএনপির নেতারা জানান, যুগপথের সব শরিকদের মতামতগুলো নিয়ে দলের স্থায়ী কমিটিতে পর্যালোচনা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছে। এটা আমাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়ারই অংশ। আমরা মাঝে মাঝেই বসি, আলোচনা করি। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে মানুষের দুর্ভোগ, দেশের অর্থনীতির দুরবস্থা, দুর্নীতির অনাচার, সীমান্তে সংকট, সীমান্তে মানুষকে হত্যা, সীমান্তে অনুপ্রবেশ সহ নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 12 দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার কালবেলাকে বলেন, আগামীতে আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে বৈঠক আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা জানতে চাওয়া হয়েছে। আমরা সপ্তাহখানেকের মধ্যে এই কর্মসূচি গ্রহণ করব। জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম বলেছেন, দেশের বর্তমান অবস্থা ভালো নয়। মানুষ এ অবস্থার পরিবর্তন চায়। এ অবস্থার যুগপৎ আন্দোলনকে নতুন করে পুনরুজ্জীবিত করতে হবে। কিভাবে সেটা করা যায় তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, খুব শিগগিরই 12 দলীয় জোটের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি প্রস্তাব দেওয়া হবে। এ নিয়ে আবারও বৈঠক হতে পারে। এরপর আমরা যুগপথের অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামব। সরকার দুর্নীতি দমন না করে বিএনপিকে দমনে ব্যস্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সারা দেশের দুর্নীতিতে ছেয়ে গেছে। বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে। বাজারের এদিকে কোনো নজর নেই, নজর শুধু বিএনপি দিকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন না করে তারা এখন ব্যস্ত বিএনপিকে দমনে। রোববার 12 মে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাবেক কমিশনার কারাবন্দী মকবুল ইসলাম খান টিপু গ্যান্ডারিয়া থানা বিএনপি নেতাকর্মী কারাবন্দী নেতা মোহাম্মদ সালে ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কারাবন্দী রফিকুল ইসলাম ময়নার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেছেন। এরপর আব্দুস সালাম বলেন, বিএনপি একটি সমাবেশ ডাকলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাথা খারাপ হয়ে যায়, অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে, বাজার থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, ওয়ারী থানা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক কমিশনার হাজী লিয়াকত আলী, গ্যান্ডারিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশিদ অপু, 40 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, 45 নং ওয়ার্ড এর সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। রাবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার 11 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এর মধ্যে মধ্যরাত পর্যন্ত চলে দুই পক্ষের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে কাচের বোতল, ইটপাটকেল নিক্ষেপ এবং 7টি ককটেল বিস্ফোরণ করা হয়। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং ক্যাম্প সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত 11টায় রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে রাজনৈতিক আলোচনা করার জন্য আসেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল ইসলাম আতিক। এ সময়
তাদের বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদের কয়েকজন অনুসারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক এবং নিয়াজের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয়। এরপর নিয়াজ মোর্শেদ তার নেতাকর্মীদের নিয়ে হলের ভিতর এবং আতিক তার নেতাকর্মীদের নিয়ে হল গেটে অবস্থান নেন। রাত 12টার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ 2 নেতার অনুসারীরা হল গেটে অবস্থান নিয়ে বাবু গালিব পরিষদ, সবার সেরা পরিষদ, অ্যাকশন অ্যাকশন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা মিছিল দিচ্ছিল। মিছিল চলাকালীন নিয়াজ মোর্শেদের নেতাকর্মীরা তাদের ধা করে এবং হলের দ্বিতীয় তৃতীয় তলার ছাদে অবস্থান নেন। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এরা কিছুক্ষণ পর তারা হল থেকে বের হলে গেট পর্যন্ত ধা করে এবং গেটে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর রাত 12:15টার দিকে শাখা ছাত্রলীগের শীর্ষ 2 নেতার অনুসারীরা ধা পাল্টা ধা করে। প্রায় 1টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। নারায়ণগঞ্জে নারী কাউন্সিলর লাঞ্ছিত, অতঃপর টিসিবির পণ্য বিতরণে অনিয়ম। এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে নারায়ণগঞ্জ শামসুদ্দোহা নামে এক নাসির কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার 12 মে দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি এবং তাতে বাধা দিলে এক সংরক্ষিত নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে প্রাথমিক তদন্তের পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। জাকির হোসেন বলেন, টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগে ওঠা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামসুদ্দোহার বিরুদ্ধে এতে প্রতিবাদ জানালে 25, 26 ও 27 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এই অভিযোগে প্রাথমিক তদন্তের পর মন্ত্রণালয় অভিযুক্ত কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি এবং বরখাস্তের বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।